শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে, আমি যদি বৃহত্তর অর্থে বলি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নিয়ে ভয়াবহ আতঙ্কে আছে ক্ষমতাসীনরা। কারণ এই ক্ষমতাসীন কারা? যারা ক্যান্টনমেন্টের ভিতর থেকে সেটা দল করেছিল, সেই দলে অংশ নিয়েছিল কারা? স্বাধীনতা বিরোধীরা, কিছু উগ্র জাসদপন্থী, কিছু চাইনিজ পন্থী, দলছুট কিছু ব্যক্তি, এবং এখন তাদের সহযোগী কারা? মূল সহযোগী হলো স্বাধীনতায় বিরোধিতা করা রাজনৈতিক দল জামাত এবং জামাতের বিভিন্ন উইং। কাজে তাদের আতঙ্ক শেখ হাসিনা কি নিয়ে, এই জন্য ট্রাভেল পাস ইত্যাদি ইত্যাদি বলতেছে। প্র্যাকটিক্যালি আমরা ওটা নিয়ে ভাবছি না। শেখ হাসিনা যাবে, যাওয়ার প্রস্তুতির জন্য আমাদের যা কিছু করার সেটা আমরা করছি। ইনশাল্লাহ ট্রাভেল পাস, পাসপোর্ট এটা কোনো সাবজেক্ট হবে না। যখন দেখি রিক্সাওয়ালা বলে শেখ হাসিনাকে দরকার, যখন দেখি গার্মেন্টসের শ্রমিক বলে জীবন গেলে শেখ হাসিনাকে চাই, যখন দেখি অশীতিপর বৃদ্ধ কৃষক বলে জীবন দিয়ে দেবো, তখন শেখ হাসিনাকে চাই। যখন দেখি লাল বদরদের মুখপাত্ররা টেলিভিশনে বিভিন্ন জায়গায় বলে শেখ হাসিনা ছাড়া এদেশকে রক্ষা করা যাবে না, তখন বুঝি বাংলাদেশের মানুষ যারা শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্ত হয়েছিল, সেই মানুষরাও এখন ফিরে দাঁড়িয়েছে। একটা সময় কিছু কিছু বাম ঘরানার অন্যান্যরা বলতো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য। কেউ কেউ বলতো জুজুর ভয় দেখায়, আমেরিকা এসে সেন্ট মার্টিন দখল করবে, এই করবে ওই করবে। তারাই এখন বলতেছে যে শেখ হাসিনা সঠিক ছিল। বাংলাদেশে এমন কারাগার নাই যে কারাগারে শেখ হাসিনাকে আটকে রাখার ক্ষমতা বর্তমান ক্ষমতাসীনরা রাখে। তারা কতদিন স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে সেটা নিয়ে তো শঙ্কা দেখা দিয়েছে। আজকে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার যাচ্ছেন এক বাসায়, পিছনে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে। তাদের যারা সহযোগী জামাত, তারা তাদের বলতেছে যে একেবারে গোড়া থেকে নিচ পর্যন্ত এরা চাঁদাবাজ। আমরা এটা নিয়ে শঙ্কিত না। শেখ হাসিনার জীবনের নিরাপত্তার প্রসঙ্গটা নেতা কর্মীরা অবশ্যই বিবেচনা রাখবে, এবং আমার বিশ্বাস আন্তর্জাতিক মহলও এই বিষয়টাকে খোঁজ খবর রাখবে। বিএনপি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিতে ভয় পাচ্ছে কেন? মানে শেখ হাসিনা ট্রাভেল পাসের আবেদন করবেন এই আলাপ জানবার পরে, যে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে এই আলাপ তিনি করেছেন, সেটা জানবার পরে অনেকে তো বলছিলেন যে শেখ হাসিনা এই দেশে ফিরতে তার ভয় পাওয়া উচিত, কারণ তার উপরে মৃত্যুদণ্ডের রায় আছে। এখন বিএনপি এটা নিয়ে ভয় পাচ্ছে কেন? বিএনপি কি সত্যি ট্রাভেল পাসের আবেদন প্রত্যাখ্যান করতে পারে, না দিতে পারে? এর কোনো আইনি ভিত্তি আছে? ধন্যবাদ আপনাকে। ট্রাভেল পাস বা আলাদা পাসপোর্ট এগুলো নিয়ে আমরা খুব চিন্তা করি না। এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই পলাতক নন। রাষ্ট্রীয় বাহনে রাষ্ট্রের প্রোটোকল সহ তাকে দেশের বাইরে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি তো এমনও হতে পারে যে রাষ্ট্রীয় প্রোটোকলে রাষ্ট্রীয় মর্যাদা নিয়েই তিনি দেশে ফিরবেন। যদি সেটাও না হয়, তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতার কন্যা। তিনি বাংলাদেশে ফিরতে গেলে প্রতিকূলতাকে তিনি কখনোই পরাভব মানেন না। আপনার নিশ্চয়ই মনে আছে 1981 সালে তিনি যখন দেশে ফেরেন, তখনও কিন্তু আজকের প্রধানমন্ত্রীর পিতা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তিনি তার কিচেন ক্যাবিনেট নিয়ে একাধিক মিটিং করে কিভাবে শেখ হাসিনার আগমন ঠেকানো যায় সেজন্য নানা পদ্ধতি প্রক্রিয়া করেছিলেন। কিন্তু শেখ হাসিনার দৃঢ়চেতা মানসিকতায় তিনি দেশে ফিরবেন, এই সিদ্ধান্ত এমন পর্যায়ে গিয়েছিল যে সেই সময় তারা তাকে বাধা দিতে পারে নাই। তিনি কিন্তু অনেকদিন দেশে বাইরে থাকার পরে এসেছিলেন। সেদিন কিন্তু ঢাকায় প্রাকৃতিক বিপর্যস্ত অবস্থা ছিল, প্রতিকূল পরিবেশ ছিল। তা সত্ত্বেও এয়ারপোর্ট থেকে শুরু করে বঙ্গবন্ধু ভবন, সরোয়ার্দী উদ্যান পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ যেভাবে নেমে এসেছিল, সেদিন সরকারি বাহিনী কোনো প্রতিকূলতা সৃষ্টি করতে পারেনি। একইভাবে 2007 সালের 7 মে শেখ হাসিনা যখন দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন, তার পূর্বে তৎকালীন সেনা সমর্থিত সরকার তারা একটা নোটিফিকেশন দিয়ে বলেছিল যে পৃথিবীর কোনো ক্যারিয়ার অর্থাৎ কোনো বিমান বহর শেখ হাসিনাকে বহন করতে পারবে না। এমনকি কোর্টও এটাকে ইন্টারফেয়ার করতে চায়নি সেই সময়। তা সত্ত্বেও কিন্তু তিনি ইতিহাদ এয়ারলাইন্সে বাংলাদেশে গিয়ে নামলেন। আমার সৌভাগ্য, সেদিন এয়ারপোর্টে তাকে যারা রিসিভ করতে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার বাইরে আমরা দুজন ছিলাম, তার ভিতরে আমি একজন। সেদিন দেখেছি তার দৃঢ়চেতা অবস্থান। তখন কিন্তু তার বিরুদ্ধে মামলা চলমান, মামলা থাকা অবস্থায়, এবং ভয়ঙ্কর ভাবে ক্ষমতাসীনরা তাকে বিনাশ করতে চায়, রাজনীতির থেকে সরিয়ে দিতে চায়। এত সত্ত্বেও কিন্তু তিনি পরাভব মানেন নাই। এর সঙ্গে একটা বিষয় যুক্ত করি যে 2004 সালের 21শে অগস্ট তাকে যে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করা হয়, সেখানে 23 জন মারা যান, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী সহ অন্যান্যরা। সেদিনও কিন্তু সুধা সদনে আমরা যারা গিয়েছিলাম, উনি কিন্তু কোন রকম ভীত সন্ত্রস্ত না হয়ে বিস্ময়ের সঙ্গে বলছিলেন আমার অপরাধটা কি। চট্টগ্রামের লালদিঘি ময়দানে তাকে যে ব্রাশ ফায়ার করে হত্যার চেষ্টা করা হয়েছিল, এই বড় দুটি অকেশনের কথা বললাম এই কারণে যে এই কোন জায়গায় কিন্তু তাকে ছেড়ে তার নেতা কর্মীরা চলে যায় না। মানব বর্ম তৈরি করা, তাকে ঘিরে রাখা, নিজেরা জীবন দিয়েছে, কিন্তু তারা সরে নেই। সেই সময় শেখ হাসিনা ছিল অনেকটা স্বপ্নের মতো যে শেখ হাসিনা আসলে কি করতে পারবেন। আমি 81 সালের কথা বলছি। আর এই যে এখন যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটায় কি করবেন এই স্বপ্ন না,
উনি যা করেছেন সেইটার ঋণ পরিশোধের জন্য মানুষ উপস্থিত হবে। কারা উপস্থিত হবে? 81 সালে কিন্তু উপস্থিত হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, 2007 সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর এখন যখন উনি যাবেন সেই সময় কিন্তু উপস্থিত হবে, আমার অ্যানালাইসিস এবং আমার ফিল্ড স্টাডি আছে, যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের যত রাজনৈতিক দল, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শ্রমিক, কলকারখানার মানুষ থেকে শুরু করে এমনকি যেসব মানুষরা বিভ্রান্ত হয়ে শেখ হাসিনার বিরোধিতা করেছিলেন, সেই মানুষরা এখন অনুশোচনা করে বলতেছেন যে আমাদের ভুল হয়েছে। যেমন ধরুন, এই যে গণমাধ্যমের খুব আলোচিত ব্যক্তিত্ব আনিস আলমগীর, তিনি বলছেন যে ভুল হয়েছে, ভুল করেছি। মাসুদ কামাল বলছেন যে একটা টাউটের পিছনে গিয়েছিলাম। সাংবাদিক এম এ আজিজ বলছেন একটা বিশ্ব বাটপাড়ের দিকে গিয়েছিলাম, বুঝতে পারিনি। এমনকি যারা আন্দোলন করেছে তারাও বলতেছে, দেখেন মাহফুজ আলম, মাস্টার মাইন্ড ডক্টর ইউনূসের, তিনি বলছেন ছাত্ররা 1% দায়ী না, পাপি না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, তিনি বলছেন যে আমি রিজাইন দিতে চেয়েছি, আমাকে রিজাইন দিতে দেয় নাই। অর্থাৎ ধীরে ধীরে সবাই আত্মরক্ষার জন্য নানা রকম ন্যারেটিভ তৈরি করছে। এই প্রেক্ষাপটটা এই কারণে বললাম, শেখ হাসিনা বাংলাদেশে যাবে, তিনি রাস্তা পথে যান, নৌপথে যান আর বিমান পথে যান, সেটাই মুখ্য না। তিনি যাবেন, তাকে ঠেকাতে হলে বাংলাদেশের 5 কোটি মানুষকে ঠেকাতে হবে। 5 কোটি মানুষকে ঠেকাবার মতো অবস্থা বিএনপির বর্তমান যে প্রশাসন বা বিএনপি, এদের কারো ক্ষমতা নাই তাকে ঠেকাবার। এই জন্য ট্রাভেল পাস বা পাসপোর্ট সাবজেক্ট না। বৈধ নাগরিক তার নিজের দেশে আসবেন, তিনি নির্বাচিত নেতা, তার পক্ষে কোটি কোটি মানুষ আছেন। কাজী এই জায়গায় ট্রাভেল পাসটাস নিয়ে তারা আতঙ্কে একটা কারণে, নবনীতা, রাতের অন্ধকারে ভীত সন্ত্রস্ত মানুষ যখন চলাফেরা করে, একটা গাছের পাতা পড়লেও চিৎকার করে বলে পিছনে কে, আজকে ওঠে বা জোরে জোরে কথা বলে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে, আমি যদি বৃহত্তর অর্থে বলি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নিয়ে ভয়াবহ আতঙ্কে আছে ক্ষমতাসীনরা। কারণ এই ক্ষমতাসীন কারা? যারা ক্যান্টনমেন্টের ভিতর থেকে সেটা দল করেছিল, সেই দলে অংশ নিয়েছিল কারা? স্বাধীনতা বিরোধীরা, কিছু উগ্র জাসদপন্থী, কিছু চাইনিজ পন্থী, দলছুট কিছু ব্যক্তি, এবং এখন তাদের সহযোগী কারা? মূল সহযোগী হলো স্বাধীনতায় বিরোধিতা করা রাজনৈতিক দল, জামাত এবং জামাতের বিভিন্ন উইং। কাজে তাদের আতঙ্ক শেখ হাসিনা কি নিয়ে, এই জন্য ট্রাভেল পাস ইত্যাদি ইত্যাদি বলতেছে। প্র্যাকটিক্যালি আমরা ওটা নিয়ে ভাবছি না। শেখ হাসিনা যাবে, যাওয়ার প্রস্তুতির জন্য আমাদের যা কিছু করার সেটা আমরা করছি। ইনশাআল্লাহ ট্রাভেল পাস, পাসপোর্ট এটা কোনো সাবজেক্ট হবে না। কিন্তু আপনাদের মানে শেখ হাসিনা সহ আপনাদের অনেক নেতাদের, সাবেক মন্ত্রীদের, প্রশাসনের অনেক কর্তা ব্যক্তিত্ব পাসপোর্ট বাতিল হয়েছে। মানে পাসপোর্ট একটা ট্রাভেল পাস, সরকারি অনুমোদন তো লাগে দেশে যেতে, এবং 1/11 সরকারের সময়টা তো আমার ভালো মতো মনে আছে যে শেখ হাসিনাকে উঠতে দেওয়া হবে কি হবে না, এবং একসময় শেখ হাসিনার এক রকমের দৃঢ় চেতা মনোভাব বলি বা জেদ বলি তার, এবং মানে সরকার জনগণের মনোভাবটা আঁচ করতে পেরে শেষ পর্যন্ত মানে তাকে যে আটকাতে পারবেন না সেটা একরকম বুঝতে পারলেন, এবং ইত্তেহাদ এয়ারলাইনে তিনি উঠলেন। মানে এই প্রক্রিয়াগুলোতে তো সরকারের একটা সহযোগিতা আপনাদের লাগবে, নাকি আপনারা ভাবছেন যে আপনারা সরকারকে সেটা বুঝিয়ে উঠতে পারবেন খুব শিগগিরই, যে সরকারকে এগুলো মেনেও নিতে হবে, শেখ হাসিনাকেও দেশে ঢুকতে দিতে হবে? দেখুন, জনসমর্থনের কাছে, জনবিস্ফোরণের কাছে কিছুই টেকে না। আপনার মনে হয়তো নেই, কিন্তু ইতিহাস জানবেন, 69-এর গণ অভ্যুত্থানে ডক্টর জোহা, তারপরে এরশাদ বিরোধী আন্দোলন, ডক্টর মিলন, কিছু কিছু সময় থাকে যখন কিছুতেই কিছু হয় না। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলায় বাংলাদেশের কিছু জ্ঞান পাপীরা অথবা স্বার্থান্বেষীরা যুক্ত হয়ে পড়েছিল বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের অভিযোগে। সেদিন কিন্তু জনতার উত্তাল তরঙ্গের কাছে সেই মামলাটাই ভেসে গেছিল। কাজে ওনারা কি বলবেন না বলবেন এইটা আমার মনে হয় কোনো সাবজেক্টই না। ওনারা সহযোগিতা করতে চাইলে ওয়েলকাম, সহযোগিতা করতে না চাইলে যে পরিমাণে মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাবার জন্য থাকবে, সেই মানুষদেরকে মোকাবেলা করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার মনে হয় বাংলাদেশে বিএনপি কেন, এনটি আওয়ামী লীগের রাজনীতি যারা করেন সম্মিলিতভাবে তাদেরও সেই ক্ষমতা নাই। যদি তারা সহযোগিতা করেন ডেফিনেটলি একটা স্বাভাবিক অবস্থা হবে। যদি সহযোগিতা না করেন, যা করার সেটা করেই শেখ হাসিনা দেশে ফিরবেন, আমরা সবাই দেশে ফিরবো। টাইমস অফ বাংলাদেশ খবর দিচ্ছে বিএনপির, এমনকি তারা বলছে প্রধানমন্ত্রীর উপদেষ্টার একজনের বরাত দিয়ে তারা বলছে যে বিএনপি আসলে এই ঝুঁকিটা নিতে চায় না, ট্রাভেল পাস দিয়ে কিছুতেই শেখ হাসিনাকে তারা ফিরতে দেবে না, কারণ তারা মনে করে যে রাজপথে এমন আন্দোলন গড়ে উঠবে তাহলে শেখ হাসিনা জেলে থাকলেও সেই আন্দোলন সামাল দেওয়া সম্ভব হবে না। আর জামায়াতে ইসলামী, এনসিপির মতো দলগুলা, প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু ময়মনসিংহের ত্রিশালে এই ইঙ্গিত স্পষ্ট করেই দিয়েছেন, ইঙ্গিত তো না, মন্তব্যই করেছেন যে তখন জামায়াতে ইসলামী, এনসিপি তারাও রাজপথে নেমে আসবে এবং এই সরকার বিরোধী যে মানে একটা জোট গড়ে উঠবে এক রকমের,
তাকে বিএনপির পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। আবার দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা তো কদিন আগেও বললেন যে তারা যা ভায়োলেন্স করেছেন 2024-এ সেটা মানে মনে করে যাতে কেউ তাদেরকে আর ভায়োলেন্স দেখাতে না যায়। এখন আওয়ামী লীগ যদি আবার রাজপথে নামে, জামাত, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তরুণেরা, এই তরুণ দল, এই সব মিলিয়ে তো পরিস্থিতি ভীষণ সহিংস হয়ে উঠবে। সরকার আপনাদের ঢুকতে দিতেই বা পারে কি করে? দেখুন, আমরা সহিংস মনে করি না এই কারণে 2024 সালের ঘটনাটা ছিল সম্পূর্ণরূপে পরিকল্পিত, সুপরিকল্পিত ষড়যন্ত্র, নাশকতা এবং সন্ত্রাসী ঘটনা। কোনোভাবে এটা গণ অভ্যুত্থান ছিল না, ছাত্র অভ্যুত্থান ছিল না। এটা যারা সেদিন করেছে তারাও টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়ায় ইন্টারভিউ দিয়ে বলছে যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা, এবং তারা ইন্টারভিউ দিয়ে কথাও বলছে যে আমরা 15 বছর যাবৎ পরিকল্পনা করছিলাম। এবং তাদের যে ক্যাপ্টেন ডক্টর ইউনূস, তিনি ক্লিনটন ফাউন্ডেশন গিয়ে বলছেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, ইট ওয়াজ থ্রু এ মেটিকুলাস ডিজাইন। কাজে এটা একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য হয়তো সেই সময় প্রশাসনে যারা ছিলেন তাদের উপরে বেশি নির্ভর করা, এবং তারা হয়তো বিশ্বাসঘাতকতা করেছেন অথবা দায়িত্ব পালন করেন নাই। সেদিন যদি আওয়ামী লীগ মোকাবেলা করতে চাইতো সাংগঠনিকভাবে, আওয়ামী লীগ রাস্তায় থাকলে এই যে পিচ্চি বাচ্চা, এই সব নাবালকদের যে হুঙ্কার, যারা বলে আমরা ভায়োলেন্স করছি, এই ভায়োলেন্স করাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কারণ বাংলাদেশে শুধু পোড়ামাটি চেয়েছিলেন ইয়াহিয়া খান, ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, এবং পাকিস্তানের সেনাবাহিনী ছিল দুর্ধর্ষ সেনাবাহিনী। তাদের অক্সিলারি ফোর্স ছিল আরো ডিসপারেট, মুসলিম লীগ, জামাত ইসলাম, অন্যরা। তারাই টেকে নাই। আর কোথায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ? এখন তো তারা নিজেরাই অপরাধীরা। আত্মরক্ষার জন্য বিভিন্ন অজুহাত দিয়ে বলতেছেন তাদের মাস্টার মাইন্ড বলতেছে ছাত্ররা দায়ী না, ওল্ড হ্যাগার্ডরা করছে, ছাত্র 1% দায়ী না। নিজেরা যার যার, ওই যে আর একজন চিন্তক, আর একটা বদমাশ বুদ্ধিজীবী ফরহাদ মজহর, তার স্ত্রী বলতেছে আমি কিছু জানতাম না। এই যারা যারা আত্মরক্ষার চেষ্টা করতেছে, আমরা কোনো ভায়োলেন্সের কথা ভাবি না। আমার ন্যায়সঙ্গত অধিকার, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশে ফিরবো। আমাকে যদি কেউ ফিরতে না দেয়, আমাকে যদি আঘাত করতে চায়, তাহলে আপনি ল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ আমার আছে। বাংলাদেশের দণ্ডবিধিতে বলা আছে আমাকে যদি কেউ হত্যা করতে চায়, আমি যদি জীবন নাশের মুখোমুখি হই, আমি প্রয়োজনে তাকে হত্যা করে আমাকে নিজেকে রক্ষা করতে পারবো। ল আমাকে সেটা দিয়েছে। কাজে কারা কোন ভায়োলেন্সের হুমকি দিল এই নাবালকদের, এই ইউনূসের টিমকে, এগুলোকে আমরা কোনো পাত্তা দেই না। যদি সরকার মনে করে যে আমাদের সংঘাতের দিকে ঠেলে দেবে, আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিরোধ করতে আইনসঙ্গতভাবে অধিকারী, এবং আওয়ামী লীগের ইতিহাস আছে যে এরকম পরিস্থিতি মোকাবেলা করেই আওয়ামী লীগ কিন্তু তাদের অর্জন, যা কিছু বাঙালির অর্জন, সবটাই আওয়ামী লীগ আনতে সক্ষম হয়েছে। আপনারা ঠিক কিভাবে, মানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আপনাদের সভানেত্রীর এই যে সিদ্ধান্ত যে উনি ঢাকা ফিরবেন, বাংলাদেশে ফিরবেন, বিচারের মুখোমুখি হবেন, সেটার মধ্যে আপনারা মানে ঝুঁকি দেখছেন না? মানে তার উপর তো একটা মৃত্যুদণ্ডের রায় আছে, এবং আইনে তো কোনোভাবেই শেষ পর্যন্ত প্রত্যর্পণ করতে ভারত সরকার রাজি হবে না। তার মানে আমি খবরের কাগজে পড়ছিলাম যে এরই মধ্যে মানে শেখ হাসিনা ভারত সরকারকেও জানিয়েছেন যে তিনি ফিরতে চান, কিন্তু প্রত্যর্পণের মাধ্যমে ভারত সরকার তো ফেরাবে না। কারণ একদিকে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বলেই মানে আইনের চোখে স্বীকৃত হবে। তারপর যেভাবে যে ধরনের সাক্ষ্য প্রমাণে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, কিংবা মানে আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি আমি যে ধরনের রায় লেখা হয়েছে, সেই রায় পড়ে ভারতের সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে যে মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে, সেটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। তার মানে সালাউদ্দিন আহমেদ যখন বলছেন তারা প্রত্যর্পণ চান, তখন আসলে তো তারা শেখ হাসিনাকে ফেরত চান না। তাহলে একদিকে আপনারা ঝুঁকিটা বিবেচনা করেছেন কিনা, আর প্রত্যর্পণ তো হবে না, অন্য পদ্ধতিতেই তো তার মানে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। আমাদের কিন্তু অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য কখনো কারো দয়ার উপর নির্ভর করতে হয়নি। যেমন ভাবে নির্ভর করতে হয়নি 75-এর 15 আগস্টের পরে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে, 81-তে বঙ্গবন্ধু কন্যাকে ফিরে যেতে, 2007-এ ফিরে যেতে, বিভিন্ন প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করেছে। এখন আপনি যেটা বলছেন যে ঝুঁকি আছে কিনা, ঝুঁকি তো থাকবে। ওই যে একটা শব্দটা প্রপার হবে কিনা জানি না, যে সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। তো যেখানে আমাদের নেত্রীকে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়, এই জাতীয় মৃত্যুদণ্ড কিন্তু বঙ্গবন্ধুকে দেশের ভিতরে না, দেশের বাইরেও দিয়েছিল। মিয়নআলী কারাগারে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড কার্যকর করতেও চেয়েছিল। বঙ্গবন্ধু কিন্তু সেখানে সারেন্ডার করেনি। শেখ হাসিনাকে 111 সরকাররা জোর করে বাইরে পাঠিয়ে দিতে চেয়েছিল, অন্যথা তার বিচার হবে, তিনি সারেন্ডার করেননি। 21শে আগস্টের হত্যা প্রচেষ্টা মামলায় বিচারপতি
জয়নাল আবেদিনকে দিয়ে সাজানো নাটক তৈরি করে জজমিয়া কাহিনী তৈরি করা হয়েছিল। কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তো ১৯ বার। কাজে আবারও যদি কোনো চেষ্টা করা হয়, আমার ধারণা ২১ আগস্ট যেমন মানব বর্ম তৈরি করে শেখ হাসিনাকে সবাই রক্ষা করে জীবন দিয়েছিলেন অনেকে, প্রয়োজনে কোটি কোটি বাঙালি, কোটি কোটি মুক্তিযুদ্ধের চেতনার লোক, শুধু আওয়ামী লীগাররা না, কারণ বাম রাজনীতি করা অন্যান্য যারা মুক্তিযুদ্ধের চেতনা যে শেখ হাসিনা ছাড়া সম্পূর্ণরূপে অ্যাবসেন্ট বাংলাদেশে, এটা যাদের উপলব্ধি হয়েছে তারা সবাই নেমে আসবে। কতজনাকে গুলি করবে, কতজনাকে ঝুঁকি নেবে, কোন কারাগারে শেখ হাসিনাকে রাখবে? বাংলাদেশে এমন কারাগার নাই যে কারাগারে শেখ হাসিনাকে আটকে রাখার ক্ষমতা বর্তমান ক্ষমতাসীনরা রাখে। তারা কতদিন স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে সেটা নিয়ে তো শঙ্কা দেখা দিয়েছে। আজকে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার যাচ্ছেন এক বাসায়, পিছনে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে। তাদের যারা সহযোগী জামাত, তারা তাদের বলতেছে যে একেবারে গোড়া থেকে নিচ পর্যন্ত এরা চাঁদাবাজ। যে আমরা এটা নিয়ে শঙ্কিত না। শেখ হাসিনার জীবনের নিরাপত্তার প্রসঙ্গটা নেতাকর্মীরা অবশ্যই বিবেচনা রাখবে, এবং আমার বিশ্বাস আন্তর্জাতিক মহলও এই বিষয়টাকে খোঁজ খবর রাখবে। আমরা দৃঢ় বিশ্বাসী যে এই তথাকথিত ভায়োলেন্স যারা তৈরি করা বা বর্তমান ক্ষমতাসীনরা, তারা তো চেষ্টা করেছে। এই ক্ষমতাসীনরাই তো আসিফ নজরুলের ইন্টারভিউতে আসে না, আজকের বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে তিনি খালেদ মহিউদ্দিনের সঙ্গে বলছেন যে ২১ আগস্টের গ্রেনেড হামলার দায় বিএনপি এড়াতে পারে না। তিনি ইঙ্গিত করে যার কথা বলছেন তিনি আজকে প্রাইম মিনিস্টার। কাজে ওই ২১ আগস্ট হত্যার চেষ্টা করা হয়েছে, চট্টগ্রামে করা হয়েছে, আরো ১৯ বার করা হয়েছে, আবারও তারা করতে পারে। উপরে একজন আছেন, মৃত্যু কখন হবে সেটা সিদ্ধান্তদাতা আল্লাহ রব্বুল আলামিন, কিন্তু শেখ হাসিনার পাহারা দেবার জন্য তারেক জিয়ার বা বর্তমান ক্ষমতাসীন দলের প্রশাসনকে প্রয়োজন হবে না। কোটি কোটি মানুষ আছে শেখ হাসিনার পাহারাদার। ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা শঙ্কিত না। এই যে মানে আপনারা যে হঠাৎ করে এতটা আত্মবিশ্বাস পেলেন, হঠাৎ করে ২০২৬ সালের মে মাসে এসে আপনি আন্তর্জাতিক চাপের কথাও বলছিলেন, মানে শেখ হাসিনার ১৯৮১ সালের, আপনি আমাকে ঠিক করবেন, কিন্তু ১৯৮১ সালের ১৭ই মে যে তিনি ফিরতে পেরেছিলেন, তার পেছনে অনেক ক্ষেত্রেই অনেকেই ১৯৮০ সালের জানুয়ারিতে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমানের পিতা, এবং তখন খালেদা জিয়াও তার সঙ্গে গিয়েছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত সফর করলেন এবং একটা দ্বিপাক্ষিক বৈঠক হলো এবং দুই সরকারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। ইন্দিরা গান্ধী একটা চাপ, ইন্দিরা গান্ধীর সঙ্গে সম্পর্ক রক্ষায়, ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় শেষ পর্যন্ত জিয়াউর রহমানকে রাজি হতে হয়েছিল, এমন একটা ব্যাখ্যা বা ঐতিহাসিক বয়ানও কিন্তু অনেকে হাজির করেন। মানে আমি যেটা বুঝতে পারছি না, তারেক রহমান সরকারের সঙ্গে তো ভারত সরকারের এখনো কোনো আলোচনার চ্যানেলই তৈরি হয় নাই। আপনাদের সঙ্গেও বিএনপির সম্পর্কটা একেবারেই নিশ্চয়ই ভেঙে পড়েছে, কারণ বিএনপি তো আপনাদের আইন করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো। তো এই পরিস্থিতিতে মানে আপনারা সিগন্যালটা কোথা থেকে পেলেন যে এখনই সময় এই হুঙ্কার দেওয়ার যে ট্রাভেল পাস আবেদন করা হবে এবং আগস্টের মধ্যে আপনারা দেশে ফিরবেন? মানে আপনাদের নেতাকর্মী সমর্থকেরা প্রস্তুত? আমাদের সিগন্যালটা হলো, বাংলাদেশের একটা শ্রেণীকে বিভ্রান্ত করা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। মেটিকুলাস ডিজাইনে সেই সময় বড় একটা দেশের ফান্ড নিয়ে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, তৃতীয় জেন্ডারের সবাইকে নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছিল। সেই মানুষগুলো যখন রাস্তায় দাঁড়িয়ে বলতেছে, যখন দেখি রিক্সাওয়ালা বলে শেখ হাসিনাকে দরকার, যখন দেখি গার্মেন্টসের শ্রমিক বলে জীবন গেলে শেখ হাসিনাকে চাই, যখন দেখি অশীতিপর বৃদ্ধ কৃষক বলে জীবন দিয়ে দেবো তখন শেখ হাসিনাকে চাই, যখন দেখি লাল বদরদের মুখপাত্ররা টেলিভিশনে বিভিন্ন জায়গায় বলে শেখ হাসিনা ছাড়া এদেশকে রক্ষা করা যাবে না, তখন বুঝি বাংলাদেশের মানুষ যারা শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্ত হয়েছিল সেই মানুষরাও এখন ফিরে দাঁড়িয়েছে। একটা সময় কিছু কিছু বাম ঘরানার অন্যান্যরা বলতো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য, কেউ কেউ বলতো জুজুর ভয় দেখায় আমেরিকা এসে সেন্ট মার্টিন দখল করবে, এই করবে, ওই করবে। তারাই এখন বলতেছে যে শেখ হাসিনা সঠিক ছিল। তা শেখ হাসিনা সঠিক ছিল এইটা দেশের 3/4 মানুষ, 4/3 মানুষ এখন উপলব্ধি করছে। তাদের উপলব্ধি, এবং যারা আওয়ামী লীগ করে না কিন্তু মুক্তিযুদ্ধের বিভিন্ন দল করে, কেউ দল করে না, কেউ মুক্তিযোদ্ধা সংসদ করে, কেউ সায়নাট করে, কেউ শিল্পী সাহিত্যিক বিভিন্ন ফোরামে আছে, সমস্ত মানুষ যখন বুঝতে পারছে যে তাদের পরিত্রাণদাতা, তাদের ভাগ্যের পরিবর্তন করতে হলে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রাখতে হলে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশকে রাখতে হলে, ডেভেলপমেন্টকে কন্টিনিউ করতে হলে শেখ হাসিনার বিকল্প নাই, তখন আমরা বুঝি যে মানুষের চৈতন্যোদয় হয়েছে। যারা ভুল বুঝেছিল তারাও এখন অনুতপ্ত, অনুশোচনার ভিতরে আছে। না হলে মাহফুজ আলম বলে ছাত্ররা 1% দায়ী না। তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যে আমি ছেড়ে আসতে চেয়েছি, আমাকে ছাড়তে দেয় নাই। ফরহাদ মজহারের স্ত্রী বলে আমি অনেক কিছু জানতাম না।
এই সিনারিও থেকে আমাদের সিগন্যাল হয়ে গেছে যে বাংলাদেশের মানুষের তৌহিদ আস্থা শেখ হোসেনের হাসিনা। সাক্ষাৎকারটা দিয়েই পররাষ্ট্র উপদেষ্টা সাক্ষাৎকারটা দিয়েই শেষ করি যে এই তো সবে বের হলো, আপনিও তার মানে শুনেছেন, আমিও কিছু অংশ শুনছিলাম। উনি বলেছেন ডিপ স্টেট জড়িত না, এমন কোনো ঘটনা ঘটতেই পারে না। মানে 2024-এর জুলাই আগস্টেও ডিপ স্টেট নিশ্চয়ই সক্রিয় ছিল, এবং তিনি আবার ভবিষ্যৎবাণী করেছেন যে ডিপ স্টেট সবসময় মানুষ যেদিকে যায় শেষ পর্যন্ত সেদিকে গিয়ে ম্যানিপুলেট করে। তো এবং ভবিষ্যৎবাণী করেছেন যে আপনারা মানে আওয়ামী লীগ নাকি আগামী নির্বাচনটা কবে সেটা বলেন নাই, আগামী নির্বাচনে নিশ্চিতভাবে অংশগ্রহণ করবেন বলে উনি মনে করেন। এখন ডিপ স্টেট আপনাদের পক্ষে চলে এসেছে নাকি? আর ডিপ স্টেট আমাদের পক্ষে কিনা জানি না, আমাদের ডিপ স্টেট হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বাইরে গিয়ে কোনো দেশ কিছু করতে পারবে না। তারা যতটা আশা করেছিল বাংলাদেশ থেকে নেবে, অনেক কিছুই নির্বাচনের কদিন আগের চুক্তিতে নিয়েছে। আর যে সম্ভব না, আর যারা বিকল্প আছে তাদের জঙ্গি উত্থান নিশ্চয়ই ডিপ স্টেট ওয়ালার চাইবে না। আর তহিদ সাহেবের ওই জায়গাটা খুব প্রণিধানযোগ্য, মানুষের সেন্টিমেন্ট দেখে ডিপ স্টেট তাদের পলিসি পরিবর্তন করে। এই যে এখন যিনি রাষ্ট্রপতি আছেন আমেরিকার, তিনি তো বলছেন যে অতীতে যে টাকা ব্যয় করা হয়েছে ভুল করা হয়েছে। আমি গণমাধ্যমে দেখলাম তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও বলতেছেন যে রেজিম চেঞ্জে আমাদের পার্টিসিপেট করে যেটা করা হয়েছে সেটা ভুল করা হয়েছে। মানুষের সেন্টিমেন্ট তারা যদি না বোঝে, মানুষের সেন্টিমেন্টের এগেনস্টে গিয়ে কিন্তু 71 সালে এই ডিপ স্টেট ওয়ালারা পশ্চিম পাকিস্তানিদের পক্ষে ছিল। সেদিন কিন্তু তারা বাঙালির মুক্তিযুদ্ধকে ঠেকিয়ে রাখতে